মেয়েট চিন্তিত ভঙ্গিতে বলে, আমি কখনো বসের সামনে যাইনি ম্যাম। আমার কাজ শুধু আপনাকে খাবার দেওয়া আর প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা, কারণ এখানে পুরুষ আসা নিষিদ্ধ। এনি কিছুক্ষণ মহিলাটির দিকে তাকিয়ে বলে, আপনাকে আজ অন্যরকম লাগছে আন্টি, কি হয়েছে বলবেন প্লিজ? মেয়েট থতমত মুখে তাকায় এনির দিকে। বুঝতে পারে এনি কিছু জানে না। মেয়েট কিছুটা মৌন গলায় বলে, আপনি কিছু জানেন না ম্যাম। কি জানবো আমি? কি জানার কথা বলছেন? মেয়েট অবাক নয়নে তাকায় এনির দিকে। বসের নিষেধ ছিল যাতে ওনার স্ত্রীর দিকে তাকানো না হয়, তাই ভয়ে কখনো এনিকে তেমনভাবে দেখেনি, কিন্তু এই মুহূর্তে যেন চোখ ঝলসে যাচ্ছে। এত সুন্দর কেন এই নারী? নীল চোখের গভীরতা, সোনালি কেশ যেন অন্ধকারও চিকচিক করে। এই বিষাক্ত সৌন্দর্যের কারণেই বুঝি এত লুকায়িত জীবন, এত এত শত্রুদের কবলে পড়ে আসে। মেয়েদের আফসোস হয় এনির জন্য। যেখানে সে একজন নারী হয়ে এই সৌন্দর্যে ঝলসে যাচ্ছে, সেখানে একটা পুরুষ অচিরেই ঘায়ল হবে। মেয়েট অস্ফুটভাবে বলে, আপনি অনেক সুন্দর ম্যাম, একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আপনার রূপ। হুট করে এই মেয়েদের এমন কথায় এনি থতমত খায়। এক কথার মধ্যে আরেক কথা এনির ভালো লাগে না। কি হয়েছে সেটা জানার জন্য মন ব্যাকুল হয়ে আছে। প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। কি হয়েছে? কি জানার কথা বলবো আমি? আর সত্যিটা বলবেন। এই শক্ত কণ্ঠস্বরে মেয়েট নিজের জ্ঞান ফিরে আসে, অধৈর্য হয়ে বলে, অ্যারিস স্যারের বোনের মৃত লাশ পাওয়া গিয়েছে আজ সকালে এক জঙ্গলের ভেতরে। মেয়েটাকে খুব বাজেভাবে টর্চার করেছে। ওদের শত্রুতা নিজেদের প্রতিশোধ নেওয়ার জন্য মেরে দিয়েছে ফুলের মতো বাচ্চাটাকে। কি মিষ্টি ফুটফুটে ছিল মেয়েটা। প্রচুর কষ্ট হচ্ছে। এই 2 মাস ওকে দেখাশোনা করেছিলাম তাদের বাড়িতে। ভাবতেও কষ্ট লাগছে সে আর দুনিয়ায় নেই। কি সুন্দর আমাকে আন্টি বলে ডাকতো। খুব হাসি খুশি ছিল। জানা নেই সৃষ্টিকর্তা কিসের শাস্তি দিলেন। একটু পর যাব শেষ দেখা দেখে আসতে। প্রতিটি কথা যেন এনির মস্তিষ্কের ভেতর তীরের ফলার মতো ভেদ করে যাচ্ছে। শরীর নাড়ানোর শক্তি পাচ্ছে না সে। ভয় আর যন্ত্রণায় পুরো শরীর ঘেমে উঠে, শরীর দুলিয়ে পড়ে যেতে নেয়। এরপরও নিজেকে আটকে রাখে। মেয়েদের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলে, কি বলছেন এসব? মেহেরকে কেউ খুন করেছেন? মেয়েট শার্টের কিছু অংশ দিয়ে চোখের পানির মুছল। নাক চেনি বলে, আপনি চিনেন মেহের ম্যামকে? প্রচুর ভালো মেয়ে ছিল। কুত্তার বাচ্চারা বাচ্চাটাকে ছিঁড়ে ফেলেছে একদম। এনির পুরো শরীর শিরশির করে ওঠে। শ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। পুরো পৃথিবীটা যেন ঘুরছে তার চারিপাশে। কান্না আটকে রাখার চেষ্টায় চোখ দুইটা লাল হয়ে উঠেছে। ছোচ কামড়ে ধরে বলে, ওকে কি রেপ করেছে আন্টি? এটা আমি শিওর বলতে পারবো না মা, তবে জানা মতে এমনটা করার চেষ্টা করেছিল, তাই নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছিল। আর কিছু বলতে পারবো না। এই চোখ দুটা যেন বন্ধ হয়ে আসছে। দুর্বল গলায় বলে, আপনি এখন আসতে পারেন আন্টি, আমি একটু একা থাকতে চাই। খাবারগুলো নিয়ে যান। খাবেন না? এই মুহূর্তে গলা দিয়ে কিছুই নামবে না। কিন্তু আপনি সকালেও কিছু খাননি, দুর্বল হয়ে পড়বেন। কোনো ব্যাপার না, 2 দিন না খেয়ে থাকার রেকর্ডও আছে আমার। আপনি নিয়ে যান এগুলো। মেয়েট এনির কথা অনুযায়ী ট্রলি নিয়ে বের হয়ে যায়। এনি বিছানা থেকে উঠে দাঁড়ায়, অস্থির হয়ে চুল খামচে ধরে। মেয়েটা একদিনের বাচ্চার মতো এনি আলাদা এক আকর্ষণ অনুভব করেছিল। মেয়েটা অনেক মিষ্টি আর ভালো। না হলে সামান্য একটু বুঝ দিয়েছিল মাত্র যে সে জীবন রক্ষার্থে নিক জিব্রানের শয়ন কক্ষে এসে থাকছে। মেয়েটা আর পাল্টা প্রশ্ন করেনি, ওনার কক্ষেই কেন থাকতে হবে আপনাকে? আরও তো অনেক রুম আছে। আর এই আইল্যান্ডে সহজে কেউ আসতে পারে না। আপনি যে রুমে থাকবেন সেই রুমেই সেফ। অথচ মেয়েটা এক কথায় বিশ্বাস করে নিয়েছে, রিপিট কোনো প্রশ্ন করেনি। নিককে সে পাগলের মতো ভালোবাসতো। এক আত্মবিশ্বাস ছিল তার ভালোবাসা তাকে ঠকাবে না। আচ্ছা, সে কি কোনোভাবে বিয়ের ব্যাপারটা জেনে গিয়েছে? তাকে নিশ্চয়ই অনেক ঘৃণা করেছে। এই ঠোঁট কামড়ে ধরে নিজে, চোখে থেকে পানি পড়ছে অনবরত। মেয়েটার জন্য কষ্ট হচ্ছে কেন তার? ইতিহাসের আমিই হয়তো প্রথম নারী যে নারী আমার স্বামীকে ভালোবাসতো, মন প্রাণ দিয়ে সংসার করার স্বপ্ন দেখেছে। সেই নারীর মৃত্যুতে আমি কাঁদছি। মনে হচ্ছে কষ্ট হচ্ছে আমার, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ভেতরে আমার। এনি ঘন্টাখানিক দেয়ালের সাথে হালান দিয়ে বসে থাকে। কিছুক্ষণের মধ্যে গ্যাংস্টার বসের আগমন ঘটে। এনি ভেজা চোখে তাকায় নিকের দিকে। নিক একবারের জন্য তাকায়নি। ড্রয়ার খুলে বিরক্তি নিয়ে একটা কাগজ খুঁজে চলেছে। দেখতে
দেখতে বোঝা যাচ্ছে প্রচুর রেগে আছে। মানুষ রাগ চেপে রাখলে তার চোখ মুখে অনেকটা হিংস্রতা হয়ে উঠছে। কেমন একটা উন্মাদ মনে হয় তাকে। নিকের এলোমেলো চুল, পরিপাটিহীন শার্ট সব মিলে কেমন উন্মাদ মনে হচ্ছে। নিক ড্রয়ার খুলে একটা কাগজ বের করে এনির দিকেও এখনও তাকায়নি। আজ যেভাবে এসেছিল সেভাবে বের হতে যেতেই চায়। দরজার কাছে যাবে তার আগে এনি পেছন থেকে হাত চেপে ধরে। নিক কপাল কুঁচকে তাকায়। এনি ছটফট গলায় বলে উঠছে, প্লিজ একটাবার দেখার সুযোগ করে দিন। আজীবন কৃতজ্ঞ থাকবো আমি আপনার কাছে। এনির ভেজা চোখ মুখ দেখে নিক দাঁতে দহত পিষে নিচে। রেগে গেলেও নিজেকে নিয়ন্ত্রণ করে, কপালে ভাঁজ ফেলে বলে, কিভাবে জেনেছ? কে জানিয়েছ? কি ভয়ানক ছিল সেই প্রশ্নগুলো। আচ্ছা, এই লোকটাকে আজ এত হিংস্র দেখাচ্ছে কেন? এই রূপটাকে এনি প্রচুর ভয় পায়। নিজে সাহসটাকে বজায় রেখে বলে, মিনতি করছি, আজকে অন্তত রাগ দেখাবেন না। একটু দেখবো শুধু। এটা আবদার নয়, আপনার কাছে অনুরোধ আমার। নিক শুনল না, এনির হাত ছাড়িয়ে বলে, কতটুকু চেনো তুমি তাকে? অল্প চিনি, তাতে কি? যাকে চেনো না তার কাছে যাওয়ার জন্য এত আগ্রহ দেখাচ্ছ কেন? কে বললো চিনি না? তোমার জন্য মেহের অপরিচিত, যাওয়ার প্রয়োজন নেই। ভুল। মেহের আমার জন্য সম্পূর্ণ পরিচিত। কাউকে ভালোবাসতে 365 দিনের সময় লাগে না। ব্যক্তি যদি ভালো হয়, অন্তরের মিল হয়, তবে 1 ঘন্টার ভেতরে চরমভাবে ভালোবাসা যায়। নিক কপাল কুচকালো, বিরক্তি ভাব প্রকাশ করে বলে, যেতে হবে না, যত সব বাজিয়ারা কাজ। এনি অবাক হয়ে তাকায় নিকের দিকে। সত্যি কি এই লোকের হার্ট বলতে কিচ্ছু নেই? মেয়েটাকে কুত্তার বাচ্চাগুলো মেরে ফেলেছে আর এইটাকে এই লোক হাজারা জিনিসের সাথে তুলনা করছে। এনি খ্যাপা গলায় বলে, মায়া ভালোবাসা বলতে কি সামান্য কিছু অবশিষ্ট নেই? সব কথাই তো মেনে চলছি আপনার। পালিয়ে যাওয়ার কোনো নকশা বানাচ্ছি না। সব নিয়তির উপর ছেড়ে দিয়ে বসে আছি আমি। মরণ সমতুল্য হলে 4 দেয়ালের ভেতরে নিজেকে বন্দি বানিয়ে ফেলেছি। আর আজ সামান্য অনুরোধ রাখতে পারছেন না আপনি? একটু নিয়ে যান না প্লিজ। নিক এনির দিকে তাকিয়ে শ্বাস টানে, এরপর কাবার্ড খুলে একটা প্যাকেট হাতে নেয়। প্যাকেটটা হাতে নিয়ে এনির হাতে ধরিয়ে দেয়। 5 মিনিটের ভেতর এটা পড়ে আসো, চোখ দুইটাও যাতে না দেখা যায়, ফাস্ট। এনি প্যাকেটের উপর তাকিয়ে বলে, কি এটা? মেয়েদের আবৃত করার বস্ত্র। এনি অবাক হয়ে বলে, আপনি আমার জন্য বোরকা এনেছিলেন? বহু আগে। এনি কাজ নাড়িয়ে বলে, শয়তান যখন ভালো কাজ করে তখন ইচ্ছে করে পুরো শহরে মাইক লাগিয়ে হাসি। মদখোরের বউ এখন থেকে পর্দা করে চলবে। ইন্টারেস্টিং। অপেক্ষা করুন, রেডি হয়ে আসছি আমি। এনি কথাটা বলে আর দাঁড়ালোই না। নিকের দিকে তাকাতেও সাহস করলো না, দৌড়ে চলে যায় ট্রায়াল রুমে। নিক এনি যাওয়ার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থাকে। এনি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসে। পুরো শরীরে কালো বস্ত্রে ঢেকে গিয়েছে, মাথার কাছে একটা হুডির মতন, যেটা দেওয়ার ফলে চোখ বেশি একটা ভেসে উঠছে না। এনির এই ভিন্ন রূপে নিক ঠোঁট কামড়ে ধরে নিজের এনি গলা কেশে সামনে এগিয়ে এসে বলে, এবার ঠিক আছে? নিক একটু নাচিয়ে বলে, এ চেহারার সৌন্দর্য আমি ছাড়ার কারোর উপভোগ করার ক্ষমতা নেই। পুরো সর্বাঙ্গে আমার নজর থাকবে, আর কারণ নয়। চোখ নাক সব আমার, আমার জিনিস শুধুমাত্র আমারই। একটা চুল স্পর্শ করার ক্ষমতা কাউকে দেয়নি। এনি নিকের এই সাইকো দিকগুলোর মাঝে মাঝে উপভোগ করে বেশ। লোকটা প্রচুর হিংসুটে, বাজ কোনো দিন স্বীকার করে না। মাথার হুড়িটা নামিয়ে বলে, আমার দিকে কেউ তাকালে হিংসে হয় আপনার? ডু ইউ ফিল ভেরি জেলাস? নিক নিজের কপাল খসলো। এনির চোখে চোখ রেখে বলে, এসব ফাকিং জেলাসি আমার মধ্যে নেই। এনি নিজের চোখ উল্টালো, গা ছাড়া ভাব নিয়ে বলে, ওকে, যেহেতু জেলাস ফিল করেন না, তখন এইসব ফাকিং জিনিস পরার মানে কি বলুন? এক কাজ করি, একটা খুলে এটা খুলে শর্ট টপ পরি আমি, যেগুলো হাঁটু অবধি থাকে আর অর্ধেক পেট বের হয়ে থাকবে। হাতা থাকবে বিকিনি স্টাইলের, ঠোঁটে ডার্ক লিপস্টিক, চোখে গাঢ় কাজল, চুলগুলো ছেড়ে রেডি হয়ে আসি। নিজেকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসি। অপেক্ষা করুন আপনি। নিকের চোখ দুইটা ক্রোধে লাল হয়ে আসে। এনির প্রতিটি কথায় যেন এর রগে রগে গিয়ে আঘাত করে। কেমন নীলচে হয়ে ফুলে উঠেছে। নিক আচমকা এনির চিবুক ধরে বলে, বন্তের বাচ্চা, মেরে ফেলবো তোকে আমি। এমন ড্রেস পরে কারোর সামনে যাওয়ার আগে পুরো শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলবো। যে শরীর স্বেচ্ছা অন্য পুরুষকে আকৃষ্ট করে, সেই শরীরের চিহ্ন হয়ে পৃথিবী থেকে মুছে ফেলবো। দিস ইজ ইউর লাস্ট ওয়ার্নিং, ডোন্ট রিপিট দ্যাট।
নিকা দাঁড়ালো না, এনিকে ছেড়ে বড় বড় নিঃশ্বাস জানে। এনি নিজের দুই গাল ধরে চোখ বন্ধ করে ফেলে, লোহার মতো এক হাত দিয়ে প্রতিভা চেপেই ধরে। আর মনে হয় মাংস খুলে চলে আসছে। নিক বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। নিকের যাওয়া দেখে এনিও পেছন পেছন যায়। মেয়ের লাশ নিয়ে আসা হয়েছে বাড়িতে। পুরো বাড়ির আঙিনায় বিশাল দিক গার্ড দিয়ে মোতায়েন করা। সাদা কাপড়ে মুড়িয়ে রাখা ছোট্ট দেহটা নিঃশব্দে শুয়ে আছে অদ্ভুত এক পবিত্র স্থিরতায়। কিছুক্ষণ আগে গোসল করানো হয়েছে, শরীর জুড়ে যেন এখনো ঠান্ডা পানির স্মৃতি লেগে আছে। ভেজা চুলের গন্ধ মিশে আছে সাবানের মৃদু সুবাস, যা বাতাসে ভাসতে ভাসতে বুকের ভেতরটা ভারী করে তোলে। মুখখানা শান্ত হয়ে আছে একদম, এমন শান্ত যেন দুঃখের সব শব্দ হার মানিয়ে দিয়েছে। চোখের পাতা বন্ধ হয়ে আছে, ছোচের কোণে নিস্তব্ধতার ছাপ। এই নীরবতাই তো সবচেয়ে ভয়ঙ্কর। এক পাখি ভালোবাসায় হেরে গিয়ে সে চলে গেছে কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিদায়ের শব্দ ছাড়াই। কাউকে অভিযোগ করেনি নিকের সামনে গিয়ে, একবারের জন্য বলেনি কেন ঠকালে আমায়, আমার ভালোবাসাটাকে কেন অবহেলায় দূরে ঠেলে দিকে নিঃশেষ করে কেন পায়ের নিচে পিষ্ঠ করলেনি। একবারের জন্য অভিযোগ করেনি। ভেতরে জমে থাকা কথাগুলো আর বেরোতে পারেনি। নীরবতাই হয়ে উঠেছিল তার শেষ ভাষা। হাসির আড়ালে যত যে ক্ষত লুকোনো ছিল তা ধীরে ধীরে শ্বাস কেড়ে নিয়েছিল। স্বপ্নগুলোকে প্রতীক্ষার দিনগুলো ভারী হয়ে নামতো রাতে, আর ভোরে জেগে থাকতো শুধু শূন্যতা। কারো কাছে হাত বাড়াতে না পারার বেদনা তাকে ভেতর থেকে নিঃশেষ করেছিল। এই নীরব আর্তনাদে কোনো চিৎকার নেই, তবুও তা কানে বাজে অসহ্য জোরে। কাঁদতে কাঁদতে একটা সময় চোখের জল ফুরিয়ে এসেছে, তবুও বুক ভরে আছে ভাঙা প্রতিশ্রুতির ভারে। এত কান্না আর নীরব আর্তনা চিৎকারের পরও ভালোবাসা যে ফেরত এলো না, সেই অপ্রাপ্তি তো হয়ে উঠেছিল শেষ পরিণতি। ভালোবাসা চেয়েছিল সে, বিনিময় পেয়েছিল অনুপস্থিতি। এই ফাঁকাটাই তাকে নিঃশেষ করেছিল। কারো দোষ খুঁজে না নিয়ে সে নিজেই দায়ী করেছিল। এটাই ছিল সবচেয়ে নিষ্ঠুর। কেন সে এতটা উন্মাদ হতে গেল এই নিষ্ঠুর পুরুষটার জন্য? আজ তার চারপাশে নিস্তব্ধতা, যেখানে প্রতিটি কোণ তার না বলা কথার সাক্ষী। নীরব আর্তনাদে কোনো চিৎকার নেই আজ, তবুও হৃদয়ের দেয়াল কাঁপিয়ে দেয়। ঘর জুড়ে এখনো তার নিঃশ্বাসের স্মৃতি খুঁড়ে, অথচ সে নেই। এটাই সবচেয়ে নির্মম সত্য। নীরবতার ভেতরে চাপা পড়ে থাকা এই আর্তনাদি বলে দেয় হারানোর ভালোবাসা কতটা গভীর ক্ষত থেকে রেখে যায়। কিছুক্ষণ পর জানাজা শুরু হবে। দাদামশাই নিজের নাতনির অকাল মৃত্যু মেনে নিতে পারেননি। এখনও লাইফ সাপোর্টে নিজের মৃত্যুর সাথে লড়াই করছে। তানভি এতক্ষণ হসপিটালেই ছিল। মেয়েরকে বাড়িতে নিয়ে আসার পর ছুটে চলে আসে। এই মেয়ের প্রতিটা মুহূর্তের সাক্ষী সে। কতটা ভালোবাসতো সে মেয়েরকে, নিজের ছোট বোনের স্থান দিয়েছিল। কিভাবে ভুলবে সে এই যন্ত্রণা? তানভি কাঁদছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। তাকে রেখে কিভাবে চলে যেতে পারলো মেহের? এই সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা আমাকে যন্ত্রণা দিচ্ছে মেহের। প্লিজ ফিরে আয় বোন আমার। দাদামশাই মৃত্যুর সাথে লড়াই করছে, এতটা পাষাণ হয়ে যাস না। কিশোনিকার আর্তনাদ। মরে গেলে কি সে আর কিছু শুনতে পায়? তার রুহটা তো বের হয়ে যায়, পড়ে থাকে শুধু নিথর দেহটা। মৃত মানুষ যদি ফিরে আসতে পারতো, তাহলে কত লাশ জীবিত হয়ে উঠতো। নিজের আপনজনদের আর্তনাদ সহ্য করতে না পেরে তানভি চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়ায়। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছে। মেয়েরকে বাড়িতে নিয়ে আসার পর আরিশ, নিক আর অধিরাজ কারোর দেখা মেলেনি। নিশ্চয়ই কুত্তার বাচ্চাটার জীবন জাহান্নাম বানাতে গিয়েছে। হুচ করে তানভির চোখ যায় গাড়িতে থেকে নেমে আসা এক রমণীর দিকে। শরীরে কালো জর্জেট গাউন, মাথায় ওড়না পেঁচিয়ে রাখা। রমণীর আরও এগিয়ে আসতেই তানভীর কপালে ভাঁজ সোজা হয়। অদ্ভুত আওয়াজে বলে, নাজলি ম্যাম। নাজলি দ্রুত এগিয়ে আসে বাড়ির ভেতরে। তানভি মেহেরের ফোনে নাজলির ছবি দেখেছে অনেকবার, অনেক প্রশংসা শুনেছে তার লাল চুলের। এই মেয়েটাকে তানভি ভালোভাবে চিনে, আরিশ স্যারের বউ। নাজলি কিছুক্ষণ এগিয়ে এসে থমকে যায়, চোখ যায় সাদা কাপড়ে মুড়ানো এক নিথর দেহটার দিকে। সাথে সাথে নাজলি চোখ বন্ধ করে ফেলে। বারবার মনে হতে থাকে তার দেয়া সেই অভিশাপ।
যেদিন আপনার বোনকে কেউ কুত্তার মতো ছিঁড়ে খাবে সেদিন হাজারো মেয়ের মূল্য বুঝবেন। তার আগে আপনজন হারানোর কষ্ট আপনি অনুভব করবেন না মিস্টার আরিশ ইলহাম। নাজলি কান্না আটকাতে ঠোঁট কামড়ে ধরে নিজে। সে তো অভিশাপ দিয়েছিল রাগের কারণে। এই ফুলটার উপর কোনো কেন এত নির্মম অত্যাচার হলো? নাজলি আর তাকাতে পারে না সেই দিকে। ওড়না দিয়ে মুখ চেপে ধরেছে। চিৎকার বের হয়ে আসছে গলা দিয়ে। ছটফটে চোখ দুইটা আরিশের খোঁজে মরিয়া হয়ে উঠছে। এই লোকটা তো বোনের জন্য পাগল ছিল। কি অবস্থায় আছে সে? এখনো কি সে কঠোর ব্যক্তিত্ব ধরে রেখেছে, নাকি একজন ভাই হিসেবে ভেঙে পড়েছে? কোথায় সে? নাজরির চোখ দুইটা অধৈর্য হয়ে খুঁজে চলেছে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তির সন্ধান মিলে না। গার্ড ছাড়া আর কোনো পরিচিত মুখ নেই তার কাছে। কিছুক্ষণের মধ্যে কয়েকটা গাড়ির শব্দে জায়গাটা অস্থির হয়ে ওঠে। নাজলি বিরক্তিতে কান চেপেই ধরে। সেই দিকে তাকানোর প্রয়োজন বোধই করলো না। গাড়ির আওয়াজ থেমে যায়। আবারও সেই ভয়াবহ নীরবতা। নাজলি সেসবে পাত্তা না দিয়ে আরিশকে খুঁজে চলেছে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে থমকে যায়। প্রথমেই চোখ যায় গ্যাংস্টার বস নিক জেভরানের দিকে। কাপা শরীর নিয়ে তাকায় পাশে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যার পুরো শরীর কালো কাপড়ে ঢেকে আছে। নীল চোখ দুইটা এখনো কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নাজলির মুখ থেকে কাপড় সরে যায়। কতদিন পর নিজের বোনের অস্তিত্ব দেখতে পেয়ে কেমন স্তব্ধ হয়ে যায়। নিজের ভীষণ ভেবে একই দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীর দুই চোখ পানিতে ভরে ওঠে। তৃষ্ণার্ত কাকের মতো হাহাকার করে উঠে তার বুক। কতদিন পর এই মানুষটাকে সে দেখতে পেয়েছে। একে ছাড়া তো একদিন সে ঘুমাতেও পারত না। এখন দিব্যি ঘুমিয়ে যাচ্ছে। এনি আর অপেক্ষা করলই না। নিকের হাত ছাড়ি এক দৌড় দেয় নাজরের উদ্দেশ্যে। নিক নিজের হাতের দিকে তাকায়। রাগে পুরো শরীর কেঁপে উঠছে। হাতটা মুষ্টিবদ্ধ করে যাতে ধত পিছে। নিজের রাগটাকে কমানোর বৃথা চেষ্টা চালায়। তার ভাষ্যমতে ভালোবাসার নাটক দেখতে সামনে তাকায়। এনি নাজলিকে জড়িয়ে ধরে আছে, কাঁদছে, ফুপাচ্ছে। কান্না আর অস্থিরতার জন্য কথা বলতে পারছে না, কোনো রকম উচ্চারণ করে। আপা। নাজলি এনির মাথা এলোপাথারি চুমু খায়, ভাঙা গলায় বলে। বোন আমার। এনি বুক থেকে মাথা তুলে বলে। খুব মিস করেছি তোমায়, প্রতিটা মিনিট তোমার কথা মনে পড়েছে আমার। নাজলি এনির চোখের পানি মুছে বলে। এনি আমাকে তৃষ্ণা মেটাতে দে। বহুদিন ধরে আমি এই পাখিটাকে দেখি না, তার খিলখিল হাসির শব্দ শুনি না। কেমন আছিস তুই? চেহারা বিষণ্ণতা নেমে আসে, হাসি ফুচিয়ে বলে। আমি আছি, তুমি কেমন আছো? নাজলি কথাটা এড়িয়ে গেল। এনি আবারও প্রশ্ন করে। তুমি কি আরিশ ভাইয়ের সাথে আছো? নাজলি তাকায় এনির দিকে। এনি আবারও বলে। বলো আপা। আছি, তবে তোর মতোই না পেরে। এনির মুখ মলিনতা বিষিয়ে উঠছে। নাজলির হাত ধরে ফিসফিস করে উঠছে। নাভিদ ভাই কেমন আছে আপা? উনি সুস্থ আছেন তো? ওনার কোনো ক্ষতি হয়নি তো? নাজলি দীর্ঘশ্বাস ফেলে বলে। এখানের খবর আমি জানি না, তবে নাবিদ ভালো নেই নে। কেমন পাগলের মতো হয়ে যাচ্ছে। তোকে হারানোর কষ্ট ও সহ্য করতে পারছে না। প্রতি রাতে মদ খেয়ে পড়ে থাকে। ড্রাগস হয়ে উঠেছে এখন নিত্যদিনের খাবার। এভাবে চলতে থাকলে উনি মরে যাবেন। ওনাকে আটকাও আপা প্লিজ। এনি বুকটা কেঁপে উঠছে, মাথা নাড়িয়ে বলে। নাজলি আর কিছু বলবে তার আগে নিকের উপস্থিতি থেমে যায়। নিকে একদম এনির পাশে এসে দাঁড়ায়। এনির দিকে তাকিয়ে ভয়ে নাজলির হাত চেপে ধরে। নিক সেই হাতের দিকে তাকিয়ে ছোট কামড়ে তোলে নিচে, জোরপূর্বক খেসে এনির হাতটা নিজের হাতের মুঠোতে নিয়ে আসে। এনি নিকাবের নিচে নিজের ঠোঁট ভেজায়। নাভিদ ভাইয়ের ব্যাপারে লোকটা কিছু শুনেনি তো আবার? নিশ্চয়ই শুনেনি, শুনলে এতক্ষণে ঘূর্ণিঝড় চালিয়ে দিত। নাজলি নিকের দিকে তাকিয়ে বলে। কেমন আছেন গ্যাংস্টার বস? নিক চোখ ছোট ছোট করে বলে। মৃত বাড়িতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন কেমন আছে? কমন সেন্সের বড্ড অভাব আপনার। নাজলি হালকা এসে বলে। কারোর মৃত্যুর খবর তাহলে গ্যাংস্টার বসের হৃদয়কে নাড়িয়ে তুলতে পারে, শুধু পারে না আমার বোনের চাপা কান্নাগুলো। নিক ছোট চেপে হেসে বলে। আপনার বোনের কান্নাতে শুধু মন নয়, আরো অনেক কিছু নাড়িয়ে তোলে। যতবার ইন্টিমেট হই ততবার কান্না করে, এমনকি জ্ঞানও হারিয়ে ফেলে। প্রতিবারই আমার মন নাড়িয়ে তোলে। বিশেষ না হলে জিজ্ঞেস করুন আপনার বোনকে। নিজ হাতে পেন কিলার সহ আরো অনেক মেডিসিন খাইয়ে দিই, এরপরও কিভাবে বলেন আমার মন নড়ে ওঠে না?
এনির কান দিয়ে যেন গরম বাতাস বের হচ্ছে। নাজলি অপ্রস্তুত হয়ে পড়ে। নিককে যত নিজের শত্রু মনে করুক, কিন্তু এনি তো তার ছোট বোন। নিজের বোনের পার্সোনাল মোমেন্টের কাহিনী শোনার মতো লজ্জাকর জিনিস বোধহয় আর কিচ্ছু নেই। এনি চোখ বন্ধ করে শক্ত গলায় বলে, লাগাম টানুন মুখের, অসভ্য লোক। নিক এনির হাতটা শক্তভাবে চেপে ধরে। এনি ব্যথার শব্দ করতে গিয়েও খুলল না। নাজলিকে এই মুহূর্তে উস্কে দিতে চাচ্ছে না সে। নাজলি শক্ত গলায় বলে, আমি আপনাকে সহজভাবে প্রশ্ন করেছি, এতটা গভীরে গিয়েছেন কেন? আপনি আপনার স্টাইলে প্রশ্ন করেছেন, আমি আমার স্টাইলে উত্তর দিয়েছি। সব উত্তর যে আপনার মনের মতো হবে তার তো কোনো উপায় নেই। নাজলি তাকায় নিকের দিকে, লজ্জা ফুলে গিয়ে জেদটাকে বজায় রেখে বলে, ও আচ্ছা, এভাবে বুঝি নিজের একান্ত সময়ের কাহিনী সবাইকে শোনান? কি সুন্দর স্টাইল আপনার। নিক একই ভঙ্গিতে বলে, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেসব প্রশ্ন কেউ করার আগেই তার গর্দান মাটিতে পড়ে যাবে। কেউ প্রশ্ন করার সাহস করেনি, তাই শোনানোর প্রয়োজন পড়েনি। তাছাড়া নিক জীবনের একান্ত সময়ের কাহিনী শুনলে লোকে টিকতে পারবে না। আপনার বোনকে জিজ্ঞাসা করুন, সে নিজেও জ্ঞান হারিয়ে ফেলে। আপনি জানতে চাইলে একদিন বর্ণনা দিয়ে জানিয়ে দেব। সবার গলা আলাদা করলেও আপনার গলা অক্ষত থাকবে। এনি ইচ্ছে করছিল জায়গাটা ত্যাগ করতে। দুইটা এমনভাবে কথা বলে যেন আগের জন্মে সতীন ছিল। নাজলি কিচ্ছু বলবে তার আগেই এনি বলে, আপা তুমি একা এসেছো? কার সাথে এসেছো? নাজলি বোনের দিকে তাকিয়ে বলে, বেপরোয়া হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে আমি, চল আমার সাথে। এনি নিকের দিকে তাকালো। নিক শক্ত গলায় বলে, যাবে না সে। নাজলি শান্ত চোখে তাকিয়ে বলে, মাত্র 20 মিনিট চাচ্ছি, এই সামান্য সময়ে কিছু হবে বলে আমার মনে হয় না। নিক কপাল ঘষে বলে, মিস নাজলি, নারীদের সংসার ভাঙার পেছনে মূল কারণ কি জানেন? এক হচ্ছে বড় বোন, আরেক হচ্ছে মা। দুজন ব্যক্তির জন্য অধিকাংশ সংসার ভেঙে যাচ্ছে, আর আমি সেই ফাঁদে পা দেব না। নাজলি চোখে মুখে খুব ভেসে উঠছে। এনি দাঁতে দাঁত পিষে বলে, উনি আমার বোন হয়, এভাবে কেন কথা বলছেন? ভদ্রভাবে কথা বলতে না পারলে অন্তত অসম্মান করবেন না। নিক এনির দিকে তাকিয়ে বলে, সম্মানিত সম্বোধন করে কথা বলার রুলস আমার কাছে নেই। তোমার বোন ছে, তাতে আমার কি? নিক জেভরনের কাছে এসব ফাকিং সম্পর্ক একটা তালবাহানা। এনি চুপ হয়ে যায়। নাজলির দিকে অসহায় চোখে তাকিয়ে বলে, তুমি আর কিছু বলো না আপা। নাজলি মাথা নাড়লো। জানাজার জন্য সবাই একসাথে হয়েছে। আহ, কি নির্মম সেই দৃশ্য এটা। এনি নিকের হাত ধরে বলে, জানা যায় শরিক হন। নিক সেদিকে তাকিয়ে বলে। এইসবে যাই না আমি। এনি বিরক্তি প্রকাশ করে বলে, আদৌ মুসলিম তো আপনি? ইমান অনেক আগেই হারিয়েছেন সেটা জানি, তবে নিজের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন তো? পাপে ডুবে গিয়ে নাস্তিক হয়ে যাননি তো নিশ্চয়ই? নিক শক্ত চোখে তাকালো। এনি সেসবে পাতা দিল না। নিকের হাতে ধরে ধাক্কা দিয়ে বলে, তিল পরিমাণ কালিমা যদি বুকে থেকে থাকে তাহলে জানা যায় শরিক হন। নিক মানুষের ভিড়ে তাকালো। অস্থির হয়ে উঠল মন। সেখানে যেতে কি গ্যাংস্টার বস ভয় পাচ্ছে? ভেতরে যাও। 2 তলা সিঁড়ি পার করে বামে একটা রুম আছে, এটা আমার রুম। সেখানে কি বসো, কিছুক্ষণের মধ্যে আমি নিয়ে আসবো। ভুলভাল কোথাও যাবে না। পরবর্তীতে আমি সিসি ক্যামেরা চেক করব। এনি মলিন হাসলো। নিক জানা যায় সত্যি যাবে, কেন জানি বিশ্বাস হচ্ছে না। নিক এনির হাত ছেড়ে দেয়। নাজলির দিকে তাকিয়ে বলে, দূরত্ব বজায় রাখবেন আমার বউয়ের থেকে। নাজলি দাঁত পিষে এরপর বড় বড় পা ফেলে সেদিকে চলে যায়। এনি শান্ত চোখে তাকিয়ে থাকে সেদিকে। নাজলি বিরক্তি কঞ্চে বলে, ব্যাতপ একটা। এনি বোনের দিকে তাকিয়ে বলে, আগের জন্মে সতীন ছিলে তোমরা? একই স্বভাবের দুজন? নাজলি নাক ছিটকায়। পরপর এনির দিকে তাকিয়ে বলে, এভাবে ঠেকেছিস কেন নিজেকে? এনি শান্ত চোখে তাকিয়ে বলে। ওনার ইচ্ছে। নাজলি এনির গালে হাত রেখে বলে, প্রচুর উন্মাদ তোকে নিয়ে, সব শুনবো। আপাতত এটা বলবি তুই পাচার হয়েছিস কিভাবে, এরপর থেকে সব ঘটনা। এই সামান্য সময়ে তোমাকে সব বলবো আপা। তবে জানো, আমি অন্ধকারে থাকতেও শিখে গিয়েছি, বুকে কষ্ট চাপা দিয়ে হাসতেও শিখে গিয়েছি। তোমার বোন আর ছোট নেই আপা। নাজলির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। মেহেরকে তুই চিনিস? দেখা হয়েছিল একবার, প্রচুর মিশুক, নিককে উন্মাদের মতো ভালোবাসতো।
নাজলি যেন কারেন্টের শক খেলো, আশ্চর্য হয়ে বলে, ভালোবাসা হেরে গিয়েছে তাই তো? হয়তো আমি এই মেয়েটার কাছে অপরাধী আপা। নিশ্চয়ই ভেবেছে আমি তার ভালোবাসা ছিনিয়ে নিয়েছি। কিন্তু সে যদি একবার প্রতিটা ঘটনা জানতো তবে তার রুহটা পর্যন্ত কেঁপে উঠতো। সে জবাব জানতে চায়নি? না, মেয়েটা প্রচুর ভালো আর আদুরে। ওর মৃত্যু মেনে নিতে পারছি না আমি। যন্ত্রণা হচ্ছে খুব আমার। নাজলি চোখ ঘুরিয়ে পেছনে তাকায়। আরিশকে দেখে তার চোখ আটকে যায়। একদিনে এই লোকটার কি অবস্থা হয়েছে, চুলগুলো এলোমেলো, শার্টের ঠিক নেই। নাজলি দীর্ঘশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে বলে, আরিশের প্রচুর আদুরে ছিল, বোনকে খুব ভালোবাসতো। হ্যাঁ, আমার জানা মতে ওনার যদি কোনো প্রাণ থেকে থাকে তবে সেটা মেহের ছিল। কিভাবে সহ্য করছে কে জানে। আবার সন্দেহও হয় এদের কষ্ট হচ্ছে তো, যেমন কষ্ট আমাদের হচ্ছে এর থেকেও বেশি হওয়ার কথা। কষ্ট নাও হতে পারে, এদের তো আবার হার্ট বলতে কিছুই নেই। যা পড়ানো শেষ হয়, আরিশ কাপড়ের উপর থেকে মেয়ের কপালে সময় ধরে চুমু খায়, কানে ফিসফিস করে বলে, তুই বলেছিলিস না ভাইয়া একদম কাঁদবে না, একদম ভেঙে পড়বে না। দেখ একটু কাঁদছি না, পাথর হৃদয়টা কাঁপছে আমার। মিষ্টি ভরে ভাইয়া বলে কে রাখবে আমায়? বোন আমার, আই লাভ ইউ, প্রচুর ভালোবাসি তোকে। গর্ব হচ্ছে তোর সাহসিকতা নিয়ে। নিজেকে হেফাজত করতে যে বলি দিলি তাতে গর্ব হচ্ছে আমার। এখন তো সামান্য সহ্য করতে পারছি। ওই কুত্তাগুলো যদি তোর পবিত্রতা নষ্ট করতো তোকে, তখন ধ্বংস হয়ে যেতাম। যন্ত্রণায় পিষে দিত আমাকে। খুব মিস করবো তোকে। তবে কলিজা, ভাইয়াকে ক্ষমা করে দিস। বাঁচাতে পারলাম না সেদিন। এই এই ইগোরের মৃত্যু নরকের থেকেও কঠিন হবে। এর কলিজা আমি চিবিয়ে খাবো। আরিশ উঠে দাঁড়ায়, চোখ মুখ লাল হয়ে উঠেছে। এখানে আর দাঁড়ায়নি, এই মুহূর্তে দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই তার। এই অন্ধকার কবরে রাখা হবে তার পাখিচাকে। কিভাবে সহ্য করবে সে এই দৃশ্য? আরিশ চলে আসে রুমের ভেতর, ডিভানে বসে শরীর এলিয়ে দেয়। নিকো চলে আসে, পকেট থেকে ম্যাপ বের করে বলে, এই নকশা অনুযায়ী ইগোরের সীমানা কানাডা পর্যন্ত, আর লাস্ট দৌড় হবে কানাডা। আরিশ ম্যাপের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, দুনিয়ার যে প্রান্তেই লুকিয়ে থাকুক সেই প্রান্ত থেকে খুঁজে বের করে আনবো। মাটি দেওয়া শেষ, লোকেদের পায়ের শব্দে বোঝা যাচ্ছে। নিক শরীর এলিয়ে দিয়ে বলে, তোর বউ এসেছে আরিশ আচমকা তাকায়। কোথায়? এখানে। মানে? মানে তোর বউ এসেছে কেন তুই জানিস না? রাত থেকে তো বাড়ি যায়নি, দেখা হয়নি ওর সাথে আমার। নিক গাছাড়া ভাব নিয়ে বলে, তোর বউকে সাবধানে রাখিস যাতে আমার বউয়ের কান না ভাঙে। অনেকদিন পর বাঁকা হাত দিয়ে একটু শান্ত হয়েছে, কিছু একটা বলে আমার সংসারে আগুন লাগাতে না করে দিস। আরিশ নিকের এমন কথা আশ্চর্য হয়। এই নিক তো, এই রূপ তো আগে সে কখনো দেখেনি কোনোদিন। নিক ঘন ঘন শ্বাস টানছে, নিঃশ্বাস। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে, তুই অসুস্থ? নাথিং। আরিশ উঠে কপালে ছুঁয়ে বলে, তোর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। এই ক্ষতগুলো থেকেই এত জ্বর। মিনারে ফিরে যা। নিক ছটফট করে উঠছে। পাগল হয়ে গিয়েছিস তুই? ইগোরকে খুঁজে এখন সব থেকে জরুরি। অতিরিক্ত জ্বর হলে তুই নিজের মধ্যে থাকিস না। মনে হয় না এই মুহূর্তে কিছু করতে পারবি। নিক কপাল চেপে ধরে বলে, বুকে বুলেট নিয়ে হাঁটতে পারি, অথচ জ্বর হলে কাবু হয়ে যায়। কিসব সাউ আর অসুখ, পারবো আমি। আরিশ এবার শান্ত গলায় বলে, নিজের বোনকে হারিয়েছি আজ। আমি চাচ্ছি না এই মুহূর্তে ভাইটাকেও হারিয়ে ফেলি। গরম গরম অ্যাটাক আমি করতে পারি, কিন্তু তোর দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ মাথায় আঘাত করে সেটা আমি সহ্য করতে পারবো না। সুস্থ হওয়া আগে। শক্তি সব নিয়ে ইগোরের বিনাশ রচনা করব। এই 2টা দিন আমি তাকে ছুটি দিলাম। ওকে খুঁজে পেলেই ওর শ্বাসটাও আমি হিসেবে রাখবো। নিক বিরক্ত হলো, ধমক দিয়ে বলে, ড্রামা শিখে গেছিস তুই আরিশ? এসব সাধারণ মানুষদের সাথে যায়, আমাদের সাথে নয়। এখন গাড়ি বের কর। ওর 1 মিনিটের শ্বাস নেওয়া মানে অনেক কিছু। আরিশ চোখ বন্ধ করে বলে, কসম লাগে নিক, প্লিজ, এই অবস্থায় শত্রুর সামনে দাঁড়াতে চাই না। একবার হারাতে গিয়ে সৃষ্টিকর্তার দ্বারাই বাঁচিয়েছিলাম, এখন আবারও সেই ভুল করতে পারবো না। বউ নিয়ে বিদায় হওয়া এখান থেকে। আজ রাতটা আমি এই বাড়িতেই কাটাবো। এই বাড়িটায় কত স্মৃতি আছে। রাত তখন প্রায় 1টার দিকে। নিক এনির পেঁচে মুখ ডুবিয়ে দেয়, অজান্তেই থরথর করে কেঁপে উঠছে রমণী। ছাড়ুর বৃথা চেষ্টায় তাকায় নিকের দিকে। নিক 2 হাত দিয়ে
এনির কোমর শক্তভাবে ধরে পেঁচে মুখ ডুবিয়ে কয়েকটা চুমু খায়। জ্বরের তীব্রতা এত ছিল যে গরম নিঃশ্বাসে এনি ঘামতে শুরু করে দিয়েছে। এনিক পেঁচে ঠোঁট ঘেঁষে বিড়বিড় করে, আমার হৃদয় তুমি, আমার জীবনের আত্মা তুমি। এতটা আসক্ত কেন করলে কলেজে আমার? এনি কথাগুলো শোনার চেষ্টা করলো। ফিসফিস বিড়বিড় শব্দ এনির কান অবধি স্পষ্টভাবে পৌঁছতে সক্ষম হলো না। নিকের অবাধ্য ঠোঁটের স্পর্শে নিজেকে আর ঠিক রাখতে পারছে না। গরম নিঃশ্বাসে যেন পেটে নরম মাংস পুড়িয়ে যাচ্ছে। এনি নিকের মাথাটা সামান্য সরিয়ে দিয়ে বলে, আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। জ্বর এইভাবে বাড়তে থাকলে সমস্যা হয়ে পড়বে। নিকের মাথাটা নরম বালিশের উপর রেখে এনি তাড়াহুড়ো করে উঠতে যায়। তার আগে নিক হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। এনি অবাক হয়ে তাকায়। নিকের চোখ দুইটা লাল হয়ে আছে, কেমন ভয়ানক দেখা যাচ্ছে। ফর্সা মুখ থেকে যেন রক্ত পড়ছে। গোলাপি ঠোঁট দুইটা একদম শুকিয়ে আছে। নিক গম্ভীর দৃষ্টিপাত করলো এনির দিকে। এনির গালের কাছে ছোঁচ নিয়ে বলে, বাইরে পা রাখার ভুল জীবনও করো না, একদম মেরে ফেলবো। এনির কপাল কুঁচকে আসে। এনি একটু আগেই তো এই লোক হুঁশে ছিল না, এত দ্রুত নিজের হুঁশে ফিরলো কি করে? আদৌ বেহুশ হয়েছিল নাকি নাটক করেছে এতক্ষণ? চোখের পাতা ছাপ যায়। নিক জ্বর আপনাকে অস্থির করে তুলেছে। এই মুহূর্তে চিকিৎসা না নিলে বাজে কিছু ঘটে যাবে। ঘটুক, সামান্য জ্বরে গ্যাংস্টার বসকে কাবু করতে পারো না বেবি গার্ল। তার নমুনা তো দেখতেই পাচ্ছি, চোখ খুলে রাখতে পারছেন না। প্রতিটা ক্ষতের যন্ত্রণা অস্থির করে তুলেছে আপনাকে। এনির দিকে শান্ত চোখে তাকায়। এনির অস্থিরতার সাথে সাথে কমে যায়। নিক ছোঁচ কামড়ে হাসলো, জিভ গলায় বলে, এতটা বিপরোয়া কেন হচ্ছ? এনি থমকে যায় সামান্য কথাতে। ঠোঁট ফিচিয়ে বলে, বেপরোয়া হতে যাব কেন? চোখে মুখে এত অস্থিরতা কেন তাহলে? এনি নিজেকে শক্ত করে তাকালো। কণ্ঠস্বর এর কাঠিন্যতা এনে বলে, এক রুমে আছি যেহেতু, চোখের সামনে অসুস্থ একজন ব্যক্তিকে তো আর ফেলে রাখতে পারি না। মনুষ্যত্ব বোধ আপনার নেই, বাট আমার তো আছে। এতটা হৃদয়হীনভাবে বানানো হয়নি আমায়। আপনার জায়গায় অন্য কেউ হলেও এভাবেই অস্থির হয়ে উঠতাম আমি। নিক ঠোঁট কামড়ে ধরে নিচের কপালের রগগুলো ফুলে ভেসে উঠে। জ্বরের কারণে চোখ মুখ আগের থেকেই লাল হয়ে আছে। এই মুহূর্তে তার মুখের রিয়াকশন বোঝার উপায় নেই। নিস্তব্ধ এই রুমে শুধু ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এনি সেদিকে মাথা ঘামালো না। একটা পাশে সামান্য পানি নিয়ে আসে। একটা নরম টাওয়াল ভিজিয়ে নিকের দিকে এগিয়ে যায়। নিকের মাথায় জল পচিয়ে দিবে তার আগে নিক হাত থেকে পানির পাত্রটা ফেলে দেয়। কাঁচ ভাঙার শব্দে ছনছন। এনি কেঁপে উঠছে। এই ভাঙা শব্দটা কেমন জানি অদ্ভুত শোনালো। এনি অবাক হয়ে তাকায় নিকের দিকে। নিকের চোখ মুখ শক্ত করে রাখা। রাগের কারণে নিঃশ্বাস পর্যন্ত ভালোভাবে ফেলতে পারছে না। এনি বুঝতে পারল না এই মুহূর্তে সে কি অপরাধ করলো। জ্বর যাতে কাবু করতে না পারে তাই সে প্রাথমিক চিকিৎসা দিতে যাচ্ছিল। লোকটা যত খারাপ হোক, হৃদয়হীন মনস্টার হোক, দিন শেষে এক রুমই তো থাকছে সে। এই সামান্য সেবা তো করতেই পারে। এনি চোখ ভিজে আসে, কেন জানি কষ্ট হচ্ছে খুব, তবুও চোখের পানি লুকিয়ে প্রশ্ন করে, পাত্রটা ফেলেছেন কেন? নিক দাঁত পেছে এক ঝটকা এনির বাহু চেপে ধরে। এরপর রাগে চোয়াল শক্ত করে বলে, প্রয়োজন নেই এসব সবার জলপট্টির। আমার জায়গায় অন্য কেউ হলে এমন অস্থির হয়ে পড়তে? বল শালির ধান্দাবাজ, সত্যি করে বলবি, কেন বললি এ কথা? কি মনে হয় আমাকে তোর? নেক জেভরান তার স্ত্রীকে রাস্তায় বিলিয়ে দিয়েছে, যে যাকে তাকে দেখে মনুষ্যত্ব খাটাবে। নিকের প্রতিটি ধমকে এনি কাঁপছে। এনি কেমন ভাবে ধরেছে যেন আঙ্গুলের মাংসের ভেতরে গেঁথেই যাচ্ছে। অসহ্য যন্ত্রণা। এনি আওয়াজ করে, হাত ছাড়ুন আমার, ব্যথা পাচ্ছি আমি। আপনার প্রতি সামান্য মায়া দেখানোটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। হুটহাট এইভাবে চেপে কেন ধরেন? ব্যথা পাই না আমি? যেদিন মেহেরের মতো এইভাবে চলে যাব সেদিন আপনি শান্তি পাবেন। নিকের হাত থেমে যায়। এনির থেকে দূরে সরে আসে। দেয়ালে হাত রেখে চোখ বন্ধ করে দাঁড়াতে পারছে না, শরীর ঢলে পড়ছে। এনি বুঝতে পেরে নিকের হাতে হাত রাখে। নিক সরিয়ে দিয়ে বলে, বের হ রুম থেকে। এনি অবাক চোখে তাকায়। মানে? নিক লাথি মেরে জীবনের সামনে রাখা কাজটাকে ভেঙে ফেলে। তীব্র রাগে গর্জে হচ্ছে। এই মুহূর্তে রুম থেকে বের না হলে অঘটন ঘটে যাবে। এনি কেঁপে উঠছে, ভয়ে কান্না করে দেয়। কাপা গলায় বলে, এত রাতে কি করে যাব? ড্রয়িং রুম পুরোটা অন্ধকার। নিক যেন আরো অস্থির হয়ে উঠেছে। নিজের চুল খামচে ধরে বলে, যে মেয়ে এখন অনুমান করতে পারে না কোন কথাগুলো বললে আমি রেগে যাই, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না,
সেই মেয়ে আমার রুমে না থাকাটাই ভালো। কিছু করে ফেলার আগে দৃষ্টি সীমানার বাইরে যাও। এনি আর দাঁড়ালো না, রাগ ক্ষোভ আর ভয় নিয়ে রুম ত্যাগ করে। যে রুম থেকে একবার অপমান করে বের করে দিয়েছে সেই রুমে আর আসবে না সে। এনি সিঁড়ির কাছে গিয়েও থেমে যায়। নিকের তীব্র জ্বরের কথা মনে হতেই অসহায় হয়ে পড়ে, বিড়বিড় করে বলে, কোনো সাইকোর কবলে ফেলে আমাকে? এত মর্জি আমি কিভাবে বুঝবো? উফ। শত্রু দেশ ছেড়ে পালিয়েছে বা কোনো সীমান্তে নাম নেই, কোনো ছায়ারও চিহ্ন নেই। পুরো জায়গাটায় মাফিয়ার চিহ্ন লেগে আছে। আফ্রিকার কোনো জায়গায় ইগোরের চিহ্ন মিলছে না। এই অনিশ্চয়তার ভারে রুমটা যেন সুকুঞ্চিত হয়ে এসেছে। আর তার মাঝখানে আরিশ বসে আছে এক অস্থির আগ্নেয়গিরির মতন, চোখ দুটো লালচে হয়ে আছে। টানা জাগরণের ক্লান্তি আর দমন করা ক্রোধ পাতা কাঁপছে, হাতের শিরগুলো ফুলে উঠেছে। ক্রোধে চেহারা কেমন বিভৎস হয়ে উঠেছে। মাউস ফোন মানছেত্র যেটাই ধরে সেটাই মুহূর্তেই ফেলে দিচ্ছে, কারণ সেটাই সরাসরি সংযোগের অস্ত্র। ইনফরমার, সীমান্তের লোক, আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক, একের পর এক কল মেসেজ আসছে, কিন্তু প্রতিটাই কথোপকথন শেষ হচ্ছে একই শূন্যতায়। সঠিক খবর না পাওয়া বিরক্তিতে ফোনটাকে ছুঁড়ে ফেলে দেয়। কাউচের উপর একটা মানচিত্র। আরিস সেই মানচিত্রের নজর রাখে। নিক দিয়ে গিয়েছে এইটা, মানচিত্রটা সে ধরেছে। রুট বুঝতে পালানোর পথ, সীমান্তের ফাঁক, বিকল্প রাস্তা, লুকোনোর সম্ভাব্য জায়গা। স্ক্রিনের আলোতে তার মুখ কখনো পাথরের মতো কঠিন হয়ে আছে। বারবার ইগোরের লোকেশন বদলাচ্ছে, সিগন্যাল ভাঙছে, ট্র্যাকিং ডেট, এই শব্দগুলো তার মাথার ভেতরে পেরিকের মতো ঠুকে যাচ্ছে। ম্যাপ অনুযায়ী বর্তমানে ইগোরের কোনো চিহ্ন আফ্রিকায় নেই। সময়ের ব্যবধানে জানোয়ারটা দেশ ছেড়ে পালিয়েছে। আর তৎকটমট করে ম্যাপের দিকে তাকায়। ওর আগে মাথার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। নিজেকে সামলাতে না পেরে সামনে কাউচটাকে দেয় ফেলে, বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে যায় সেটা। কাঁচ ভাঙার শব্দে আতঙ্কে জমে যায় এক রমণী। নাজলি মেঝের দিকে তাকিয়ে এক পলক তাকিয়ে আছে, আরিশের দিকে তাকায়। আরিশ চুলগুলো টেনে বসে আছে। নাজলি নিঃশ্বাস ছেড়ে সামনে এগিয়ে যায়, হাতে তার খাবারের প্লেট। এই মুহূর্তে নাজলি নিজের সব সাহস হারিয়ে ফেলেছে। এই রাগটাকে নাজলি প্রচণ্ড ভয় পায়। কেমন হিংস্র হায়নার মতন হয়ে উঠে চেহারা। অন্য সময় হলে সব সাহস ঢেলে দিয়ে তর্ক করে, ইচ্ছে করে ভুলভাল কথা বলে রাগিয়ে দেয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতেও কলিজা কাঁপছে তার। তবুও সাহসটাকে সঞ্চয় করে শান্ত গলায় বলে, কাল রাত থেকে কিছু খাননি, কিছু খেয়ে নিন, না হলে শত্রুর সাথে মোকাবেলা করতে অক্ষম হয়ে যাবে। আরিশের কানে যেন কথাটা ঢুকলোই না, এমনভাবে থম মেরে বসে আছে সে, যেন সে এই দুনিয়ায় নেই। নাজলি কপাল কুচকায়। সামনে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র, খাবারটা বেড সাইডে রেখে গলা কেশি বলে, আমি আপনাকে কিছু বলেছি মিস্টার আরিশ, খাবারটা খেয়ে নিন। আরিশ আচমকা নাজলির দিকে তাকালো। নাজলি ভয়ে শিউরে হচ্ছে। এমন অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন লোকটাকে? কোথায় ছিল এতদিন? এই পৈশাচিক রূপ, এই চোখগুলো থেকে যেন রক্ত পড়ছে। নাজলি শুকনো চোখ গিলে কাপা গলায় বলে, খেয়ে নিন। আরিশ চিবুক শক্ত হয়ে আসে। তোমার এত ক্ষুধা লাগলে খেয়ে নাও, আমাকে ডিস্টার্ব না করে বের হও রুম থেকে। আই ডোন্ট ওয়ান্ট টু সি এনিওয়ান হিয়ার রাইট নাও। নাজলি মনটা বিষিয়ে উঠে প্লেট হাতে তুলে বলে, ডাইরেক্ট বলে দিন, তোমাকে চোখের সামনে দেখতে চাচ্ছি না। আরিশ বাজ পাখির মতো বজ্রকঞ্চ। বের হতে বলেছি আমি, কাজের সময় ডিস্টার্ব আমি পছন্দ করি না। কাজ তো পরেও করতে পারবেন, খাবারটা খেয়ে নিন। আরিশ বসা থেকে উঠে নাজলির হাত ধরে, চোখে চোখ রেখে বলে, আমার কলিজার টুকরোকে হারিয়েছি আমি। আমার বোনটাকে ওই কুত্তার বাচ্চা এত যন্ত্রণা দিয়েছে, ওই মারা অবধি আমার গলা দিয়ে একটা দানাও ঢুকবে না। মাফিয়াদের আবেগী হতে নেই, তাদের হৃদয় থাকে পাথরের থেকেও শক্ত। ভাঙতে ভাঙতে তারা এমনভাবে গড়ে ওঠে যে বাস্তবতার কোনো কাহিনী তাদের হৃদয়কে ছুঁতে পারে না। লাস্ট কেঁদেছে 8 বছর বয়সে নিজের মায়ের মৃত্যুতে, আর আজ সেই কঠিন মানবটা চোখের পানি ফেলেছে নিজের বোনের মৃত্যুতে। আইডিয়া করো, এই মেয়েটা আমার জীবনের কোন অংশ ছিল? তাই বাড়াবাড়ি না করে সামনে এসো না। আর কোথাকার রাগ কোথায় গিয়ে পড়বে জানা নেই, সাবধান করে দিচ্ছি। নাজলি চোখের দৃষ্টি নামিয়ে ফেলে।
তার নিজের হৃদয় হাহাকার করছে। মিচুকে প্রচুর আপন মনে হতো। মেয়ের ভাগ্য নিয়ে নাজলি অবাক হয়। কতটা ভাগ্যবতী হলে এমন ভাই পায়। আরিশ রাগের উত্তাপে নাজলিকে এক ঝটকা ছেড়ে দেয়। নাজলি নিজেকে সামলাতে পারেনি, ভাঙা কাচের উপর পা রাখে। সাথে সাথে এই কাচের কণা গেঁথে যায় মাংসে। নাজলি মনে হচ্ছিল দুনিয়াটা বুঝি ঘুরে আসছে। ব্যথার চিৎকার দিয়ে পা ধরে সাথে সাথে বসে যায়। আর সেদিকে তাকাতেই সোজা হয়ে আসে। মেঝে রক্ত দেখতে পেয়ে সাথে সাথে পাজা খুলে তুলে নেয়। নাজলি এখনো কেঁদেই যাচ্ছে। আরিশ বিছানার উপর বসিয়ে দেয়, ফার্স্ট এড বক্স নিয়ে আসে। নাজলি পাখানা নিজের উরুর উপর রাখে। অনেক বড় একটা কাচের টুকরো ঢুকে গিয়েছে। আরিশ নাজলি কান্নারত মুখের দিকে তাকায়, অবাক হয়ে বলে, কাঁদছো কেন বাচ্চাদের মতো? ব্যথার মধ্যে এমন বাক্য কানে যেতেই কান্না থেমে যায়। ব্যথা পেয়েছে বলি তো কাঁদছে, তাই বলে সরাসরি এই প্রশ্ন করবে? নাজলিকে চুপ থাকতে দেখে আরিশ গভীর গলায় বলে, কাজটা বের করতে হবে। নাজলি চোখ বড় বড় হয়ে যায়, ভয় লাফিয়ে হচ্ছে। পা উরুর উপর থেকে উঠিয়ে নিতে চাইলে আরিশ শক্তভাবে চেপে ধরে। নাজলি মাথা নাড়িয়ে অস্থির গলায় বলে, না না, আমি কাজ বের করবো না, প্লিজ আমার পা ছেড়ে দিন। নাজলি বাচ্চামো দেখে আরিশ কপাল কুঁচকে ফেলে। এইটুকু সাহস নিয়ে মেয়েটা এইভাবে তর্ক করে? আরিশ ভীষণ নাচিয়ে বলে, কাজ বের করবো না এটা? নাজলি মাথা দিয়ে না করে বলে, দরকার নেই, থাকুক। এইটাকে পেলে পুষে বড় করবে? না, পা ছাড়ুন আমার। আরিশ ছাড়ল না। নাজলির পায়ে স্পর্শ করে বলে, এই ভাঙা পা নিয়ে বাসর করবে কিভাবে আমার সাথে? বাসর করতে পায়ের কাজকে? নিজে বলে নিজেই হতভম্ব হয়ে যায়। আরিশ ঠোঁট কামড়ে ধরে চোখ ছোট ছোট করে তাকায়। নাজলি ঠোঁট খিচিয়ে বলে, বাসরের কথা উঠছে কোথা থেকে? এসব কথা কেন বলছেন? আরিশ সোজা উত্তর, করবো তাই। কাল শত্রুপক্ষকে আদর যত্ন করার জন্য কানাডায় যাব। প্রতিবারের মতো আমি নিক আর অধিরাজ শত্রুর সামনে গিয়ে দাঁড়াবো। এতে বোমা হামলায় মরেও যেতে পারি। তার আগে তোমার সাথে বাসরটা করে যেতে চাই। নাজলির বুকটা থক করে উঠছে। বোমা হামলা মানে? আরিশ পায়ের দিকে তাকিয়ে বলে, মিসাইল ছুড়ে যেতে পারে। মরে গেলে আফসোস থাকবে, একটা মেয়েকে ভার্জিন রেখে মরে গিয়েছি। এক বছরে যদি 3-4টা বাচ্চা কাচ্চা হয়ে যায় তবে ওদের দেখে রেখো, তোমার কষ্ট করতে হবে না। আচমকা নাজলি চেঁচিয়ে উঠে নিজের সব শক্তি দিয়ে খামচে ধরে আরিশের চুল। আরিশ মৃদু হাসলো। কাচের কিছু অংশ তার আঙুলের সামান্য আঁচড় কাটে। কাজটা বের করে আলাদা জায়গায় রাখে। নাজলি এখনো কেঁদেই যাচ্ছে। আরিশের চুল এখনো শক্ত করে ধরে আছে। আরিশ তুলো দিয়ে রক্ত পরিষ্কার করতে করতে বলে, আমাকে টাক বানিয়ে প্রতিশোধ তুলতে চাইছো? চুল ছাড়াও আমার। ছাড়ার আগে নাজলি আরো শক্তভাবে চেনে দেয়। আরিশ কোনো রিয়াকশন দেখালোই না। তুলোর রক্তের দিকে তাকিয়ে বলে, রক্তগুলো কেমন ডাইনির রক্তের মতো দেখা যাচ্ছে। অবশ্য সামনে বসে থাকা ব্যক্তিটা রক্তচোষা ডাইনির থেকে কম নয়। নাজলি কটমট করে তাকায়। আপনার মতো খারাপ লোক আমি দুটো দেখিনি। ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম এক পিচ হয়েই জন্মেছে। 2 পিচ পাবে কোথায় তুমি? এই বাড়িতে কি করছো তার উত্তর দাও। এইটা বলো যে পতি সেবা করার জন্য থেকে গেছি। নাজলি এটারই ভয় পাচ্ছিল। লোকটা এই সুযোগে আবার অপমান না করে দে। সত্যি কি পতি সেবা করার জন্য থেকেছি? হয়তো তাই। পুরো বাড়ি খালি একদম। বৃদ্ধ লোকটা এখনো জন্ম মৃত্যুর লড়াই করছে। বাড়িতে কোনো মেড নেই। যদি কিছু প্রয়োজন পড়ে সেজন্যই তো থেকে যাওয়া। নাজলি চুল ঠিক করে বলে, রাস্তায় মরে পড়ে থাকলেও দেখতে যাব না। সেখানে সেবা করাটা অনেক দূর। আর এখানে থেকেছি, এটা আমার মর্জি। এটা মেহেরের বাড়ি। ভাবলাম পুরো বাড়িটা দেখবো, তাই থেকে যাওয়া। আরিশ নিঃশ্বাস টানে। নাজলি কথা বলছে আর ঠোঁটের পাশে ডিম্পল পড়ছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুইটা নড়ছে বারবার। আরিশ ঠোঁট কামড়ে ধরে নিজের। নাজলির দিকে ঝুঁকে গম্ভীর গলায় বলে, তোমার ঠোঁটে আমার রক্ত লেগে গেছে। খবরদার রক্তচোষা ডাইনির মতো রক্তটা চুষে নেবে না। এমনিতে রক্ত কম আমার শরীরে। আমার রক্ত আমাকে দাও। নাজলি সামান্য পিছিয়ে গিয়ে বলে, কি সব অদ্ভুত কথা বলছেন? পা কেটেছে আমার, আপনার রক্ত আসবে কোথা থেকে? আরিশ নিজের আঙুল দেখায়। নাজলি সেদিকে তাকায় আরো অবাক হয়ে। এত বড় ক্ষত কখন হলো? নাজলি ঠোঁট নাড়াতে আরিশ আঙুল দিয়ে আটকে দেয়। চোখে চোখ রেখে বলে, নরনা। নাজলি বোকার মতো তাকিয়ে থাকে। আরিশ
নাজলি উষ্ঠের এক পাশে নিজের উষ্ঠ ছোঁয়ায় সাথে সাথে নাজলি চোখ বন্ধ করে ফেলে। হারিস হাসলো সামান্য, আচমকা পুরো ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে আসে। দুজনই চোখ বন্ধ করে ফেলে। এক প্রাপ্তবয়স্ক পুরুষের স্পর্শে ঘায়ল হয়ে ওঠে রমণী। শক্ত করে খামচে ধরে আরিসের শার্ট। আরিস ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে। জামার ফিতায় হাত রাখতে নাজলি শিউরে ওঠে। আরিস নাজলির মুখের দিকে তাকায়, ছোট চোখের পাতা কাঁপছে। আরিস বাঁকা হেসে সরে আসে, দুই ঠোঁটের সাহায্যে শীষ বাঁচিয়ে বলে, এমনভাবে চোখে মুখে রিয়াকশন দিচ্ছে যেন অন্য কিছু করেছি। নিজের শরীরের রক্তটুকু চুষে নিয়েছি জাস্ট। নাজলি আচমকা চোখ খুলে ফেলে। আরিসের বক্র হাসিতে শরীরে আগুন ধরে যায়। বিছানা থেকে বালিশ নিয়ে আরিসের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলার আগে আরিস ওয়াশরুমে চলে যায়। নাজলির পুরো শরীর রাগে কাঁপছে। তানভি একটা কেবিনের সামনে বসে আছে। আরিস ছিল কিছুক্ষণ আগ পর্যন্ত। দাদামশাই এখন বিপদমুক্ত, তবে এখনো তার জ্ঞান ফেরি। কান্নার বেগে তানভীর চোখ ফুলে উঠেছে, নাক মুখ কেমন লাল বর্ণ ধারণ করেছে। প্রেয়সীর বিধ্বস্ত অবস্থা দেখে নিঃশ্বাস ফেলে। মেয়েরকে প্রচুর ভালোবাসত মির্জা। মেহেরের বয়স যখন 13, ঠিক তখন থেকে তানভি তাকে পড়াশোনা শুরু করে। একজন টিচার্স কম বড় বোন হয়ে ওঠে আর সব থেকে বিশ্বস্ত বন্ধু। অধিরাজ প্রেয়সীর পাশে বসে তার হাতটা ধরে, এরপর নরম গলায় বলে, কিছু খেয়ে নিবে চলো। তানভি অধিরাজের দিকে তাকায়, চোখে পানি টলমল করছে। চোখ ভেঙে আসে আবারও। অধিরাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠছে। মেহের আমাকে ছেড়ে কিভাবে চলে যেতে পারলো রাজ? ও তো আমাকে প্রচুর ভালোবাসতো। এই মেয়েটার স্মৃতি আমি কিছুতেই ভুলতে পারছি না। প্রচুর যন্ত্রণা হচ্ছে বুকে। আমার বুকের যন্ত্রণা সামান্য কমিয়ে দাও। অধিরাজ তানভীর কপালে চুমু খায়, মাথার হাত বুলিয়ে বলে, মেহেরের জন্য গর্ব হয় তানভি। আমাদের মেহের এত সাহসী জানতামই না। শত্রুদের কালো হাত থেকে বাঁচতে আগে নিজেকে শেষ করে দিয়েছে। মেহের যদি রেপ হতো তখন সহ্য করতে পারতে? এটা কল্পনা করতে গেলেই কলিজা ছিঁড়ে যায়। এই কুত্তার বাচ্চাগুলোকে কবে শাস্তি দিবে? অধিরাজ তানভীর চুল ঠিক করে দিয়ে বলে, কাল কানাডায় যাচ্ছে। গোপন সূত্র অনুযায়ী প্রাইভেট জেটের সাহায্যে কানাডায় চলে গিয়েছে। আমরা কাল যাব সেখানে। তানভীর মাথা তুলে বলে, কে কে যাবে? আমি, বস আর আরিশ স্যার। তানভীর মলিন মুখে বলে। নিশ্চয়ই প্রচুর সংঘর্ষ হবে। অধিরাজ হালকা হেসে বলে, সেটা তো হবেই। সংঘর্ষ ছাড়া কি যুদ্ধ হয়? কথা দাও নিজের খেয়াল রাখবে, একদম সুস্থ সবল হয়ে সামনে দাঁড়াবে। অধিরাজ গম্ভীর নিঃশ্বাস ফেলে। শত্রু যখন সংঘর্ষ হয় তখন সেটা জীবন মৃত্যুর খেলা। কতবার যে মৃত্যুর পথ থেকে ফিরেছে তার হিসেব নেই। এবার অক্ষত ফিরতে পারবে কিনা, কিভাবে শিওর হবে সে? তবুও প্রেয়সীর মন রক্ষার্থে বলে। ঠিক আছে। তানভীর খুশি হলো। অধিরাজের বুকে মাথা রেখে বলে, এবারে সে আমাকে বিয়ে করবে, বউ বানাবে তোমার। এই দূরত্ব মিটাতে চাই। সমুদ্রের দ্বীপের মাঝখানে সেই আইল্যান্ডটা দাঁড়িয়ে আছে, একা ও বিচ্ছিন্ন। চারিপাশের ঢেউগুলো সেখানে আশ্রয় পড়ছে। আইল্যান্ডের বুক চিরে উঠে দাঁড়িয়ে কালো লাল রঙের গ্লাস মিনারটি। কালোটা নিঃশ্বাসের মতো ঘন, আর লালটা জমাট রক্তের আভা নিয়ে ভেতর থেকে জ্বলে উঠছে। এই কাচ মোটেও স্বচ্ছ কাচের মতো নয়, এটা মূলত আলো গিলে খায়, তারপর বিকৃত করে ছায়া হয়ে ফিরিয়ে দেয়। রাতটা প্রায় 3টার কাছাকাছি। এই সময় অন্ধকার আর নীরবতার একসাথে ভার হয়ে নেমে আসে। ঘড়ি কাঁটা ধীর গতিতে এগোয়, প্রতিটি টিক শব্দ শূন্যতার বুকে লোহার খোঁচা বসায়। শহর আলো নিথর হয়ে পড়ে। চারিপাশে গাছের বডিগার্ডের ছায়াগুলো লম্বা ও বিকৃত হয়ে দেয়ালে লেপটে আছে। সেই মিনারের একটা কক্ষে থেকে ভেসে আসে ঘন নিঃশ্বাসের শব্দ। জীবনের উপর শুয়ে আছে এক অপরূপ সুন্দরী রমণী, যার উজ্জ্বলতায় অন্ধকারেও চকচক করছে। এনি অস্বস্তিতে ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠছে। মনে হচ্ছে কে যেন পুরো শরীরে পেঁচিয়ে ধরে আছে। এনি ঘুমের মধ্যে ছটফট করে উঠছে। ঘুমের মধ্যে বুকে ভারী কিছু অনুভব করলো, কারো গরম নিঃশ্বাস অনুভব করতে। চট করে চোখ মেলে তাকায়, আতঙ্কে শ্বাস ফেলতে পারছে না। ভয়ে কোনো রকমে নিজের বুকের দিকে তাকায়। নিকের ঘুমন্ত চেহারা দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে। নিক তার বুকের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে আছে। ভাবতেই আরো ছটফট করে ওঠে, এই লোকটা তাকে রুম থেকে বের করে দিয়েছিল, তাহলে এখানে কি করছে? এনি প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়। নিকের মুখটা সে ভালোভাবে দেখতেই পাচ্ছে না। এনির কপালে হাত রেখে নিঃশ্বাস ফেলে। জ্বরের তীব্রতা এখন একটু কমেছে। এনি নড়চড়। নিক ডিপ আওয়াজে বলে,
ব্লাড রোজ, নড়ো না। এনি ফিকরা যায়, লোকটার কি ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস হচ্ছে? যদি হাঁটার অভ্যাস না থাকতো তবে এইখানে কেন এসেছে? এনির স্পষ্ট মনে আছে কিভাবে রাগ দেখিয়ে বের করে দিয়েছে ঘর থেকে। তবে এখন এখানে এনি শক্ত গলায় বলে, এখানে কি আপনার? উঠে নিজের রুমে যান। নেক চোখ বন্ধ করে উচ্চারণ করে, স্ত্রী হওয়ার প্রথম দায়িত্ব কি জানো? স্বামী অসুস্থ হলে তার মাথার পাশে বসে সেবা করা। এসব শিক্ষা অর্জন করনি? শব্দগুলো এনির কানে ঠুকতে সে মুহূর্তেই হতভম্ব হয়ে যায়। মানুষটা কতটা নিচে নামতে পারে তারও তো একটা সীমা থাকা দরকার। তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্ককে এভাবে এক পেশে আদেশে নামিয়ে আনা মানে শুধু এই সম্পর্ককেই নয়, হাজারটা মানবিক সম্পর্ককে অপমান করা। এনি না মানলেও তো তবুও তো সেবা করতে গিয়েছিল, অথচ লোকটা হঠাৎ রাগে ফেটে পড়ে তাকে ঘর থেকে বের করে দিয়ে দিল। সেই রাতটা ছিল নিঃশব্দ লাঞ্ছনার রাত। শতবার সে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, হাত উঠিয়েছে, নামিয়ে এনেছে, জেদ আর আত্মসম্মান মিলিয়ে তার কণ্ঠা পাথরের মতো ভারী হয়েছিল। ডাক দেওয়ার শক্তিটুকুও পায়নি। কিছু সময়ের জন্য ডিভানে বসতেই চোখ লেগে আসে অজান্তেই। যে মানুষটার জন্য পুরো রাতটা জেগে কাটিয়েছে, আজ তাকে শিক্ষা নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। রাগে এনে চোয়া শক্ত হয়ে হচ্ছে। সে চায় নিকের মাথাটা নিজের দিক থেকে সরিয়ে দিতে। এই দম বন্ধ করা উপস্থিতি তার আর সহ্যই হচ্ছে না। নিক হঠাৎই তার হাত শক্ত করে চেপে ধরে। এনে আচমকা তাকায় তার দিকে। এই লোকটার চোখে কোনো স্বাভাবিকতা নেই। মর্জিটা কেমন অসুস্থ, দৃষ্টি উন্মাদ, আচরণ অনিয়ন্ত্রিত। বর্তমানে মানুষ নয়, কেমন যেন বিকৃত এক অধিকার বোধ দাঁড়িয়ে আছে সামনে। ইনি ঠোঁট ভিজিয়ে দাঁতে দাঁত চেপে বলে, গ্যাংস্টার বসের তাহলে কারো সেবারও প্রয়োজন পড়ে? আমি তো ভেবেছিলাম শরীরে ক্ষত নিয়ে যে ব্যক্তি দিব্যি হাঁটাচলা করতে পারে তার শরীরে সামান্য চাবুকের আঘাত কিছুই না, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দিয়ে অসুস্থ বানিয়ে দিল আপনাকে। আঘাত আমি করেছি, সেবাটাও আমি করব, এমন প্রত্যাশা করেন কি করে আপনি? নিক অদ্ভুত ভাবে গা কাঁপিয়ে হাসল। এনি ঠোঁট দুইটা আঙুলের সাহায্যে চেপে ধরে বলে, আমি রেগে গেলে কি করে জানো? তাকে এমন শাস্তি দিই যে অন্য কারোর রূহ পর্যন্ত কাঁপিয়ে তোলে। তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? নিকে কেমন অস্বাভাবিক লাগছে। হাসতে হাসতে খুন করে ফেলা বিকৃত মস্তিষ্ক সাইকোপ্যাথের মতো লাগছে। এনি ঠোঁট দুইটা চেপে ধরে আছে, ফলে সে কথা বলতে পারছে না। নিকের হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হতে থাকে। বাম হাতটা চলে যায় এনির গলার মধ্যে, হুট করে চেপে ধরে নিজের শক্তি দিয়ে। আচম কেমন হতে এনি ছটফট করে উঠছে। নিক ঠোঁট কামড়ে ধরল নিজের। হিংস্র চোখ দুইটা এনির দিকে তাকায়। রাগে কাঁপছে তার শরীর। বদ্ধ রুমে গর্জন করে উঠছে, কে প্রত্যাশা করব? বোনের সাথে দেখা হলে কিভাবে পরপুরুষের খবর নেবে সেটা? তোকে তো রুম থেকে বের করে দিয়েছিলাম। শুক্রিয়া কর এখনো যে মাটির নিচে পুঁতে দিয়ে আসেনি, বন্ধের বাচ্চা। ইনি তাকাতে পর্যন্ত পারছে না, সে ভেবে পাচ্ছে না। লোকটা শুনলো কিভাবে? তার জানা মতে তখন এই লোক সেখানে উপস্থিত ছিল না। তাহলে নাভিদ ভাইয়ের খবরের ব্যাপারটা কিভাবে জেনেছে? ইনি অবিশ্বাস করছে বলে, রুমে তো আমি আর নাজলি আপা একা ছিলাম, আপনি জানলেন কিভাবে এত কিছু? সত্যি কি করে বলবেন, কি লাগিয়ে রেখেছেন আমায় কেন্দ্র করে? নিক আবারও শক্তভাবে নিজের ঠোঁট কামড়ে ধরে নিজের। রাগে উন্মাদ লাগছে নিজেকে। বহু কষ্টে রাত থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে, কিন্তু এই মুহূর্তে রাগটাকে কিছুতে কন্ট্রোল করতে পারছে না। নিকের ঘন ঘন নিঃশ্বাসের শব্দে দেয়ালগুলো যেন কেঁপে উঠেছে। গলায় রাখা হাতের বাঁধন ধীরে ধীরে আরো শক্ত হতে থাকে। এনি চোখ দুইটা যেন উল্টে আসছে, চোখ দুইটা ধীরে ধীরে অসাড় হয়ে আসে। আতঙ্ক জমে ওঠে দৃষ্টিতে। শরীর ছটফট করে ওঠে মুক্তির খোঁজে। সময়টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। চোখের কোণে দিয়ে গড়িয়ে পড়ে পানি। এতটা অসহায় তোর নিঃশব্দ স্বীকারোক্তি। নিকের কপালে রগগুলো ফুলে উঠছে, মুখের প্রতিটি পেশি চানচান হয়ে উঠছে। নিকের চোখ দুইটা এখন আরো মানুষের দৃষ্টি নেই, আছে শুধু বিকৃত অধিকারবোধ আর নিয়ন্ত্রণের নেশা। রাগে তাতে ধত পিষে বলে, বেবি গার্ল, সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মুখে পরপুরুষের জন্য চিন্তাশীল বাক্য কখনো সহ্য করব না। এই জবান দিয়ে যেহেতু নাবিদের জন্য চিন্তা প্রকাশ করে এতগুলো কথা বলেছ, তাই এই জবান বন্ধ হয়ে যাওয়াটাই উচিত। কি বলছিলে? আমি তোমার প্রতি একটু নরম হয়ে এসেছে? এখন এই সুযোগটার ব্যবহার করে ইরান ব্যাক করবে।
আর ইউ শিওর বেবি গার্ল? গ্যাংস্টার বস তোমাকে এত সহজে ছেড়ে দেবে? এনির কপালে দিয়ে বিন্দু বিন্দু ঘাম জমিয়েছে, পা দুইটা সঠিক জায়গায় নেই। নিকের ঠোঁটে অদ্ভুত হাসে। একজন সাইকো যখন উন্মাদ হয়ে ওঠে তখন তার ধ্বংসের রূপ নেয়। এনি বহু কষ্টে উচ্চারণ করে, ছাড়ুন, যন্ত্রণা হচ্ছে খুব। নিক এনির মুখের দিকে তাকায়, নাক মুখ খিচে সাথে সাথে তার হাত সরে আসে। এনি যেন আবারও জীবনী ফিরে পায়। কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে, গলার ব্যথায় কেঁদে ওঠে রমণী। রাতে এত ভালো আচরণ করেছে যে ইনি কল্পনাও করেনি এমন কিছু সম্মুখীন হবে। পুরো রাতের তীব্র জ্বর, রাগে কেমন উন্মাদ দেখাচ্ছে। এনি গলায় ধরে উত্তেজিত আওয়াজে বলে ওঠে, কতটা অমানুষ আপনি! নিক হাতে ছুরিটায় নিজের আঙুল ঘষে। এনি সেদিকে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে, একটা মানুষ মরে যাচ্ছে, তার ব্যাপারে জানাটা কি অন্যায়? মরে যাক, পৌঁছে যাক সেই ব্যক্তি, তুই কেন জিজ্ঞেস করবি? ওনার অবস্থার জন্য আমি দায়ী নিক জেব্রান। আপনার কারণে উনি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। পাগলের মতো ভালোবাসতো লোকটা আমায়। আমার উপর অন্য পুরুষের ছায়ার ব্যাপারটা উনি নিতে পারতেন না। আপনার ক্ষমতায় পিষ্ট হয়ে কিছু বলতেও পারছে না। তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। ভালো মানুষের অবনতি খুব কষ্টদায়ক। উনি ভালো নেই, তাই জানতে চেয়েছি এত কিছু। এত কিসের জেলাসি আপনার? নিক টেবিলে লাথি দিয়ে হুঙ্কার ছাড়ে। জেলাসি মাই ফুট, এসব ফাকিং অনুভূতি আমার ভেতরে নেই। এনি গলায় ব্যথায় কথা বলতে পারছে না, তবুও শক্ত গলায় বলে, থাকবে কিভাবে? জানোয়ারদের আবার অনুভূতি থাকে নাকি? মেরেই তো ফেলছিলেন, সামান্য আকুতিতে ছেড়ে দিলেন কেন? রুহটা যখন বের হয়ে আসতো তখন ছেড়ে দিতেন। নিক নিঃশ্বাস টানে, এনির দিকে ঝুঁকে গালে হাত রেখে বলে, ট্রাস্ট মি ব্লাড রোজ, তোর এই জবানে অন্য পুরুষের নাম উচ্চারিত হলে ইচ্ছে হয় শহরটাকে জাহান্নাম বানিয়ে দেয়। এই গলের স্বর, ঠোঁট, জিহ্বা সব নিক জীবনের একান্ত সম্পদ। তার নাম উচ্চারণ হবে শতবার, সহস্রবার। এমন পুরুষের নাম কেন বারবার উচ্চারিত হয় যে তোকে নিজের বউ বানাতে চায়? এই একটা জায়গায় নিক জেফরান প্রচুর দুর্বল, ধ্বংস করে দিতে ইচ্ছে করে সব। রাত থেকে কন্ট্রোলে আছে। চাপাতি হাতে তুলেছিলাম খুন করবো বলে। দুজন গার্ডকে আদেশ দিয়েছিলাম গর্ত খনন করে দেওয়ার জন্য। সব করা শেষ, কিন্তু গ্যাংস্টার বস দুর্বল হয়ে পড়েছে। অপরাধীকে নিতে এসে বরং অপরাধীর বুকে মাথা রেখে শুয়ে আছে। সত্য সব ফাকিং অনুভূতি। ছ্যা। এনি অনুভূতিহীন তাকিয়ে আছে। এই সামান্য কথা নিয়ে এত কাহিনী হয়ে গেল, আর ও জানতেও পারেনি এনির ভাঙা গলা। আপনি আমাকে মেরে ফেলার জন্য এত নকশা তৈরি করে রেখেছেন? মাটির নিচে জ্যান্ত কবর দিয়ে আসবেন? চলুন তাহলে। এনি উঠে দাঁড়াতে চায় ডিভান থেকে। নিক এনির হাত ধরে আগের মতো বসিয়ে দেয়। গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার শরীরে, ঘন নিঃশ্বাস। চিনি বলে, আমি প্রচুর খারাপ, বিশ্বাস করো। জঘন্যতম পুরুষ আমি। নিজের জিনিসের এক অংশেও যদি অন্যের কল্পনায় থাকে তবে তাকে মেরে দেই, সহ্য করতে পারি না। আজ প্রথমবার তাই মুক্তি পেলে। লাস্ট ওয়ার্নিং, পুনরায় এই জবানের নাভিদের জন্য হাহাকার থাকলে জিব্বা আমি জ্বালিয়ে দেব। আই রিপিট, জিব্বা জ্বালিয়ে দেব। এনি চোখে চোখ রেখে অবাক গলায় বলে, আমি আপনার নিজের? নিক উত্তর দিল না। এনির জামার জিপ খুলতে খুলতে বলে, এটা খুলে ফেলে ব্লাড রোজ, একদম বিশ্রী লাগছে তোমাকে। এই মুহূর্তে এটার প্রয়োজন নেই। এনি হতভম্ব হয়ে যায়। আফসার ড্রিম লাইটের আলোতে নিকের উজ্জ্বল মুখশ্রী ভেসে উঠেছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে এই চোখ মুখ। এনি ছটফটিয়ে ওঠে। জামা খুলে ফেলে আমি কি পরবো? নিক এনির ঘাড়ে ঠোঁট ছোয়ালো, চুমু খেতে খেতে ফিসফিস গলায় বলে, পড়তে হবে না, সবই দেখা আমার। আদেখা কিছুই নেই। নিকের ঠোঁটের স্পর্শে এনি অস্থির হয়ে উঠছে, শুধু ছোপ গিলে। খুলবেন না প্লিজ। নিক চুমুর মধ্যে শক্ত করে কামড় বসা। এনি ব্যথায় সামান্য আর্তনাদ করে উঠে জামা খুলতে খুলতে বলে, জামাটাই খুব বিশ্রী দেখাচ্ছে তোমাকে। বিশ্রী জিনিস পড়া উচিত নয়। এনি কিচ্ছু বলতে গিয়েও থেমে যায়। লজ্জা চোখ বন্ধ করে ফেলে রমণী। শক্ত করে খামচে ধরে বিছানার চাদর। নিক গালে ঠোঁট ছুঁয়ে বলে, এটাতে খুব বাজে দেখাচ্ছে, খুলে ফেলি ব্লাড রোজ। এনির রাগ হলো প্রচুর। যখন নিজেই সব করবি তখন জিজ্ঞেস করছি কেন? এনি কঠিন গলায় বলে, যদি না বলি শুনবেন? না বলবে কেন তুমি? বুঝতে পারছো না কে চাইছি আমি? যেখানে ভালোবাসা নেই সেখানে মতের বিরুদ্ধে গিয়ে দেহ দিয়ে কি হবে? ভালোবাসা দিয়ে আমি কোন বল ছিড়ব?
এনির বুক দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। নিকে উপরে যতটা শান্ত দেখা যাচ্ছে সে কিন্তু ততটা শান্ত নয়। ভেতরে রাগ আর প্রতিহিংসা ছারখার হয়ে যাচ্ছে। বর্তমানে কাছে আসাটা পুরোটা হিংস্রতা থেকে নিজের রাগটাকে কন্ট্রোল করার মাধ্যম হিসেবে। এতটা হিংস্র স্পর্শ এনি সহ্য করতে পারে না। ইনি নিকের পিছে খামচে ধরে, মেলি হাতের লম্বা নখগুলো গেঁথে যায় পিছে। নিক ঠোঁট কামড়ে ধরে নিকের দুই হাতের পেশিগুলো ফুলে উঠেছে, ড্রাগন চাচুগুলো চকচক করছে। ইনি ভয়ে কান্না করে ওঠে। নিকের কানে ফোপানোর শব্দ যেতেই ধমকে উঠছে। হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ভালো লাগে না আমাকে?